শুনছ কি? নাম ধরে কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা তারকেশ্বর। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। নমস্কার, আমি তুঙ্গেশ মণ্ডল। এই নামটা শুনে অনেকে একটু থামবেন। তুঙ্গেশ? বাংলায় এরকম নাম হয় নাকি? হয়। আমার দাদামশাই রেখেছিলেন। তিনি বলতেন তুঙ্গ মানে উচ্চ, ঈশ মানে ঈশ্বর, তুঙ্গেশ মানে যিনি উড়তে থাকেন। এই নামের যোগ্য হতে পেরেছি কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ঘটনাগুলো আমার কাছে সবসময় ঊর্ধ্বলোকের কোনো ইঙ্গিতের মতো এসেছে। বয়স তখন 31। পেশা সেটা নিয়ে বলতে গেলে একটু গোলমাল আছে। বারাসাতের একটা বেসরকারি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। সিজিপিএ 7.5, মোটামুটি ভালো বলাই যায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MBA। এতদিন পরে মনে হয় এই দুটো ডিগ্রি আমার হাতে দুটো যন্ত্রপাতির মতো। একটা নিয়ে জগতের কালকবজা বুঝি, আরেকটা দিয়ে মানুষের মনের হিসেব রাখি। কিন্তু যে জিনিসটা ডিগ্রি ছাড়া নিজের থেকে এসেছিল সেটা হলো একটা সহজাত প্রবৃত্তি, ঘটনার ভেতরে লুকিয়ে থাকা আসল কথাটা বোঝার চেষ্টা। দাদামশাই এটাকে বলতেন ঘটনার স্বাদ নেওয়া। সেই থেকে নিজেকে বলি আমি একজন ঘটনার স্বাদুগ্রাসকারী। কমার্স কোম্পানি 2 বছর চাকরি করেছিলাম। কেন ছেড়েছিলাম সে গল্পটা আরেকদিন বলবো। তারপর জয়েন করেছিলাম একটা রাষ্ট্রায়ত্ত সংস্থায়। কাজের সূত্রে পাঞ্জাব মধ্যপ্রদেশের ধুলোমাখা রাস্তায় ঘুরতে হয়েছে মাঝে মাঝে। লুধিয়ানার কারখানার ধোঁয়া আর ভোপালের হ্রদের শান্ত জল দুটোই দেখেছি। কিন্তু মনটা যখন বাংলায় ফিরতে চায় তখন একটা নির্দিষ্ট সময়ের কথা মনে পড়ে। সেই কমার্স কোম্পানির দিনগুলো। হরিণঘাটার সেই বিশাল গুদামঘর থেকে তারকেশ্বর শিব মন্দির পর্যন্ত একটা আশ্চর্য যাত্রার কথা। দাদামশাই বলতেন, তুঙ্গেশ, ডায়েরি লিখিস। সাধারণের মাঝে যেটুকু অসাধারণ তাকে ধরে রাখাটাই আসল কাজ। অলস মানুষ আমি, তাই সব দিন লেখা হয় না। তবে যেদিন এই ধরনের কিছু ঘটনা ঘটে সেদিন কলম ঠিকই উঠে যায় নোটবুকের পাতায়। কনিষ্কবাবু সেগুলো ওনার ইউটিউব চ্যানেলে পাঠ করেন। আপনারা হয়তো শুনেছেন। যারা শুনেননি, আজকের এই গল্পটুকু পড়লেই বুঝতে পারবেন কেন কিছু ঘটনা লেখার যোগ্য হয়ে ওঠে। হরিণঘাটার ওয়্যারহাউসটা যেন একটা আলাদা গ্রহ। কলকাতা থেকে ঘন্টা দেড়েকের পথ, কিন্তু পৌঁছালেই মনে হতো কোনো এক অন্য জগতে চলে এসে পড়েছি। 3 লাখ বর্গফুটের বিশাল ছাদের নিচে হাজার হাজার মানুষের কর্মব্যস্ততা। পিক অথরাইজেশন, প্যাকেজিং, শিপমেন্ট, রিটার্ন প্রসেসিং, মাথার ওপর বিশাল কনভেয়ার বেল্ট, নিচে ফর্কলিফটের যাতায়াত। সকাল থেকে রাত পর্যন্ত একটানা যান্ত্রিক কোলাহল, ঘর ঘর ঘটঘট শোঁ শোঁ, তার সাথে মানুষের কণ্ঠস্বর, ওয়াকিটকির চিৎকার, বারকোড স্ক্যানারের বিপ বিপ শব্দ। এই শব্দের জগতে আমার কাজ ছিল অপারেশন ম্যানেজমেন্ট। বাইরে থেকে দেখলে মনে হয় শুধু সংখ্যার হিসাব। প্রতিদিনের কত প্যাকেজ বেরোলো, কত রিটার্ন এলো, শিপমেন্টের হার কত, ব্যাকলগ কতটা কমলো। কিন্তু ভেতরে ঢুকলে বুঝতাম এই সংখ্যাগুলোর পেছনে মানুষ আছে, জ্যান্ত মানুষ। তাদের ক্লান্তি, তাদের আশা, তাদের পরিবারের মুখগুলো। পরিবেশটা ছিল বড় অদ্ভুত। দুটো শ্রেণীর মানুষ পাশাপাশি কাজ করতো সেখানে। একদল ছিল কন্ট্রাকচুয়াল কর্মী, মানে ঠিকাদারি ভিত্তিতে নেওয়া মানুষ, যারা প্রতি 3 বা 6 মাসের চুক্তিতে নবায়নের অপেক্ষায় থাকতো। এরা বেশিরভাগই আশেপাশের গ্রামের ছিলেন, কেউ হরিণঘাটার, কেউ কল্যাণীর, কেউ বা একটু দূরের শান্তিপুর বা রানাঘাটের। এদের হাতে ছিল সংসারের ভার, কাঁধে ছিল ভবিষ্যতের ঋণ, বাবার চিকিৎসা, বোনের বিয়ে, ভাগনার স্কুলের মাইনে। এরা কাজ করতো মাথা নিচু করে, চুপচাপ, প্রশ্ন না করে, কারণ প্রশ্ন করার বিলাসিতা তাদের ছিল না। আরেকটা ছিল কর্পোরেট বলয়ের লোক, শহুরে চকচকে উপর মহলের সাথে যোগাযোগ যাদের নিবিড়। এরা কাজ করতো কিনা সেটা মাপার উপায় ছিল না সবসময়, কারণ এরা সংখ্যা তৈরি করতে পারদর্শী ছিল। মানে এক্সেল শিটে এমন সংখ্যা সাজাতে পারতো যা দেখলে মনে হয় অনেক কাজ হচ্ছে। এই দ্বিতীয় দলের একজনের কথা একটু বলা দরকার। তার নাম বলবো না, ধরুন তাকে রঙিন ভাই বলবো, কারণ তিনি সবসময় রঙিন শার্ট পরতেন আর তার কথাবার্তাও সবসময় বেশ রঙিনই ছিল। রঙিন ভাই কাজে বিশেষ মনোযোগী ছিলেন না, কিন্তু মানুষের মন জোগাতে পারদর্শী। সেই গুণটা তার ছিল সত্যিই বিরল। সিনিয়রদের কাছে অফিস পলিটিক্স খেলতেন দাবার চাল দেওয়ার মতো করে, ধৈর্য নিয়ে, হিসেব করে। মহিলা কর্মীদের সাথে মশকরার একটা নিজস্ব স্টাইল ছিল তার।
সীমা পার না করেও এমন এক ভারসাম্য রাখতেন যে কেউ আপত্তি করতে পারতো না, কিন্তু সবাই ভেতরে ভেতরে বিরক্তও হতেন। অথচ এই মানুষটা দিব্যি টিকে যেত। কারণটা সহজ, উপরের লোকেদের ভালো লাগতো তাকে, তাদের জন্মদিনে কেক নিয়ে যেত, দীপাবলিতে মিষ্টি দিত, কর্তার পছন্দের দল জিতলে হোয়াটসঅ্যাপে বিশেষ হাসির ইমোজি পাঠাতো। আর অন্যদিকে রাখালবাবুকে দেখলে মনে হতো এই মানুষটাকে একটু সময় দিয়ে দেখা দরকার। মাঝবয়সী, বোধহয় 50-এর কাছাকাছি, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনো তেজ আছে যা বয়সে আসে না। কাজের প্রতি ভালোবাসা থেকে আসে। 5 বছর ধরে এই ওয়্যার হাউসে কাজ করছেন। ইনভেন্টরি থেকে শিপমেন্ট সব বিভাগেই দক্ষ। যদি কোনো মাল মিলছে না, রাখালবাবুকে ডাকো, সে বলে দেবে কোন সেলফের কোন কোণে আছে। যদি কোনো গণনায় গণ্ডগোল, রাখালবাবু 5 মিনিটে সমাধান করে দেবেন। তিনি ছিলেন সেই মানুষ যাকে ছাড়া কাজ আটকে যায়, কিন্তু যার উপস্থিতি সবাই স্বাভাবিক ধরে নেয়। যেমন বিদ্যুৎ চলে গেলে বুঝি, কিন্তু থাকলে খেয়াল করি না। রাখালবাবুর চুক্তি শেষ হলে যে কাজ আটকে যাবে তা সবাই জানতো, তবু তার নাম বাদ পড়েছিল নতুন লিস্ট থেকে। একদিন বিকেলে ঘড়িতে 5:30 হবে, আকাশ মেঘলা, ফ্লোরে কাজের শেষের ব্যস্ততা। আমার কেবিনের সামনে এলো কয়েকজন। সামনে রাখালবাবু, পাশে আরও 2-3 জন পুরনো কর্মী। একজনের নাম পরিমল, আরেকজনের নাম নারায়ণ, আরেকটি তরুণ মেয়ে যার নাম রীতা। এদের চোখে মুখে এমন একটা ভাব যে দেখলে বুকের মধ্যে কেমন একটা টান অনুভব করি। সেটা ভয় নয়, কষ্ট নয়, একটা নিঃশব্দ মর্যাদাহানির বেদনা। এই মানুষগুলো কোনো সাহায্য ভিক্ষা করতে আসেনি, তারা এসেছিল ন্যায্যতার আবেদন নিয়ে। আর সেই দুটোর ফারাকটা আমি তখন স্পষ্ট বুঝতে পারছিলাম। রাখালবাবু কাঁপা গলায় বললেন, দাদা, আমাদের চুক্তির মেয়াদ তো শেষ হতে চললো। শুনেছি অনেকেরই আর রিনিউ হবে না, কিন্তু যারা কাজে ফাঁকি দিচ্ছে তারা দিব্যি টিকে যাচ্ছে। আপনি কি কিছু করতে পারেন না? কথাটা বলে তিনি চুপ করে গেলেন। পেছনে দাঁড়ানো বাকিরাও চুপ। শুধু দূর থেকে কনভেয়ার বেল্টের ঘর ঘর শব্দ ভেসে আসছে। সেই নিস্তব্ধতায় আমার চোখ গেল রিতার দিকে। 20-22 বছরের মেয়ে, চোখে জল টলটল করছে, কিন্তু পড়তে ইচ্ছে না। আমি বুঝলাম এই মেয়েটার জন্য এই কাজটা শুধু মাসিক বেতন নয়, এটা তার নিজের পায়ে দাঁড়ানোর প্রথম চেষ্টা। সেদিন রাতে বাড়ি ফিরে ঘুমোতে পারলাম না। ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকলাম। বাইরে রাত গভীর হয়েছে, ঝিঁঝি পোকার ডাক আসছে দূর থেকে। সিলিং ফ্যানটা একটু শব্দ করছে, একঘেয়ে নিরন্তর। মাথার মধ্যে রাখালবাবু সেই কাঁপা গলাটা ঘুরছে, ইতার সেই টলটলে চোখ ঘুরছে। একটা প্রশ্ন ঘুরছে, যে ব্যবস্থায় ফাঁকিবাজি পুরস্কৃত হয় আর খাটুনি উপেক্ষিত হয়, সে ব্যবস্থাকে আমি কতটা মেনে নিতে পারবো? আমার ডিগ্রি আছে, আমার যোগাযোগ আছে, আমার বিকল্প আছে, কিন্তু রাখালবাবু, তার তো এই চাকরিটাই সব। পরদিন সকালে অফিসে ঢুকে সিনিয়রের পাঠানো গুগল শিটটা খুললাম, নামগুলো দেখলাম, অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর হাত চালালাম কিবোর্ডে। রঙিন ভাইদের মতো যারা ফাঁকিবাজ, তাদের নামগুলো সরিয়ে দিলাম। রাখালবাবু, পরিমল, নারায়ণ, রীতা, এদের নামের পাশে হলুদ হাইলাইট করে দিলাম। প্রতিটি নামের পাশে একটা সংক্ষিপ্ত মন্তব্যও লিখলাম, কেন এই ব্যক্তিকে রাখা উচিত, কোথায় কোথায় তার অবদান আছে। ফাইলটা সেভ করলাম। একটা হালকা অনুভূতি হলো, মনে হলো অন্তত এইটুকু করতে পারলাম। পরদিন সকাল 10টা, সিনিয়র ম্যানেজার ডেকে পাঠালেন। সিনিয়র ম্যানেজারের নাম ধরুন মিস্টার এস। 40 ঊর্ধ্ব, ধারালো চোয়াল, চোখে পুরু চশমা, কোথাও এক অদ্ভুত শীতলতা। অফিসে তিনি সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কথা বলতেন, না খুব ঘনিষ্ঠ, না একেবারে আনুষ্ঠানিক। একটা মাঝামাঝি অবস্থান, যা কর্পোরেট জগতে টিকে থাকার জন্য একটা কৌশল। তার ঘরে ঢুকতেই দেখলাম কর্মচারীদের ফাইলটা তার সামনে খোলা পড়ে আছে। চোখ তুলে তাকালেন না। আমি দাঁড়িয়ে রইলাম। ঘরে একটা দীর্ঘ নিস্তব্ধতা। এয়ার কন্ডিশনারে ঠান্ডা বাতাস আমার গায়ে লাগছে, বাইরের ফ্লোরের শব্দ এখানে আসছে না। এই ঘরটা যেন সেই দুনিয়া থেকে বিচ্ছিন্ন যেখানে রাখালবাবুরা কাজ করেন। তারপর ফাইলটা উপর দিয়ে ঠেলে দিলেন। শব্দটা ছোট হলেও ওই নীরব ঘরে যেন গর্জনের মতো লাগলো। তুঙ্গেশ, তুমি কার পারমিশন নিয়ে এই লিস্ট চেঞ্জ করেছো? ডিসকাশন ছাড়া এই ধরনের ডিসিশন নেওয়ার রাইট তোমাকে কে দিয়েছে? গলাটা শান্ত, কিন্তু তার নিচে ধারালো কিছু একটা আছে। সেই ধার টের পেলাম। আমি বললাম, স্যার, আমি দেখেছি যারা আসলেই ভালো কাজ করে, যাদের ছাড়া অপারেশন চালানো কঠিন হয়, তারা ভালো কাজ। তিনি শব্দ দুটো যেন মুখ নিয়ে ঘুরিয়ে দেখলেন। তুমি কি পারফরমেন্স রিভিউ করেছো? ডেটা দেখেছো? এইচআর এর সাথে কথা বলেছো? ঠিকাদার কোম্পানির কাছে কনসালটেশন হয়েছে? না, কিন্তু নেই।
এখানে ব্যক্তিগত মতামত চলে না, প্রসেসে চলে। তুমি প্রসেস ভেঙেছ। প্রসেস শব্দটা একটা দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল আমার সামনে। বুঝলাম এই মানুষটা ভুল বলছেন না। সত্যি প্রসেস আছে, কিন্তু প্রসেস কি সবসময় ঠিক হয়? প্রসেসকে যদি এমনভাবেই তৈরি করা হয় যাতে অন্যায্য ফল আসে, তাহলে সেই প্রসেস মানা মানেই সেই অন্যায্যতায় স্বাক্ষর করা। কিন্তু এই যুক্তিটা দেওয়ার উপযুক্ত মুহূর্ত সেটা ছিল না। ঘর থেকে বেরিয়ে লিফটের কাছে দাঁড়ালাম। লিফটের আয়নায় নিজেকে দেখলাম। চোখ দুটো লাল কিনা বলতে পারবো না, কিন্তু ভেতরে একটা আগুন জ্বলছে বলে মনে হলো। আমি বোঝানোর চেষ্টা করলাম নিজেকে, এটা একটা বড় মেশিন। এই মেশিনে একটা ছোট্ট যন্ত্রাংশ হয়ে থাকলে পুরো মেশিনটা পাল্টানো যাবে না, কিন্তু যন্ত্রাংশ না হওয়াটাও একটা পথ। সেদিনই দুপুরে ইস্তফাপত্র লিখলাম, হাতে লেখা 3 লাইনের, সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। সিনিয়রের টেবিলে রেখে এলাম। বেরোতে বেরোতে একটা হালকা অনুভূতি হলো। কিন্তু পরের দিন সকালে চিত্রনাট্য বদলে গেল। মিস্টার এস আর তার ওপরের সিনিয়র ম্যানেজার, ধরুন মিস্টার পি, দুজনেই একসাথে ডাকলেন। মিস্টার পি এর অফিসটা বড়, কোনো একটা বিশাল কাঁচের জানলা, নিচে হরিণঘাটার প্রান্তর দেখা যায়, সবুজ মাঠ, দূরে একটা পুকুর। তার কণ্ঠস্বর নরম, কথার ধরনে একটা সুচতুর বাণিজ্যিক ছাপ। দেখো তুঙ্গেশ, সামনে বিগ সেল আসছে অক্টোবরে। এখন তুমি চলে গেলে কাজ সামলানো মুশকিল হবে। তাছাড়া, একটু থেমে সরাসরি চোখে তাকালেন, এই কোম্পানি তো তোমার ডাল ভাতের ব্যবস্থা করছে, তাই না? রাগ করো না, ইস্তিফাটা ফিরিয়ে নাও। ডাল ভাতের ব্যবস্থা, ঠিক এই কথাটাই। জীবনে অনেক কথা শুনেছি, কঠিন, মিষ্টি, তেতো, নির্মম, কিন্তু এই কথাটা যেভাবে বলা হলো, যেন আমি একটা প্রতিস্থাপনযোগ্য উপাদান মাত্র, একটা অপরিহার্য খরচের খাতা। তাতে বুকের মধ্যে এক তীব্র অনুভূতি হলো। সেটা রাগ নয়, অপমান নয়, সেটা ছিল একটা গভীর বিষণ্ণতা। এই জগতে আমাদের মূল্য কি শুধু আমরা কোথায় কাজ করি তা দিয়ে মাপা হয়? ফিরে এলাম, ইস্তফা প্রত্যাহার করলাম, পেটের দায়, বাস্তবের দায়। কিন্তু মনে হলো নিজের একটা অংশ সেদিন ওই ঘরে ফেলে রেখে এলাম। দুপুরবেলা খাওয়া হলো না। ক্যান্টিনে বসলাম, কিন্তু খাবার সামনে নিয়ে শুধু বসেই থাকলাম। বাইরে তখন একটা হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। হরিণঘাটার মাঠের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে। দূর থেকে দেখা যায়। ক্যান্টিনের কাঁচের দেওয়ালের ওপার দিয়ে মাঠটা দেখলাম। হঠাৎ মনে হলো, এই মুহূর্তে আমাকে কোথাও যেতে হবে, এই দমবন্ধ জায়গা থেকে বাইরে। কোথায় জানি না, তবে যেখানে ডাল ভাত আর প্রসেসের কথা শুনতে হবে না। হাফ ডে ছুটি নিলাম, ক্যাব বুক করলাম, ফোনের স্ক্রিনে গন্তব্য টাইপ করলাম, তারকেশ্বর। কেন তারকেশ্বর, সেটা আমি তখন বলতে পারতাম না, এখনো পুরোপুরি বলতে পারবো না। হয়তো দাদামশাইয়ের কথাগুলো মাথায় ঘুরছিল, হয়তো মন সেই জায়গাটাকে চাইছিল যেখানে মেঘ কাটে, হয়তো স্রেফ একটা আদি টান, যে টানে মানুষ বহুকাল ধরে তীর্থ চায়। গাড়িটা যখন হরিণঘাটা থেকে বেরোলো, তখন ঘড়িটা দুপুর 1:30। চালক ছেলেটি তরুণ, বড়জোর 25। খুব কম কথা বলে। রেডিওতে একটা বাংলা গানের চ্যানেল চালু, রবীন্দ্রনাথের গান, মৃদু স্বরে। সেটা তখন আমার ভালোই লাগলো। আমি পেছনের সিটে হেলান দিয়ে জানলার দিকে মুখ করলাম। কল্যাণী পেরিয়ে রাস্তা যখন জাতীয় সড়ক ছেড়ে জেলা সড়কে নামলো, তখন চারপাশের দৃশ্য বদলে গেল। দুধারে ধান ক্ষেত, সবুজের এত রকম শেড, হালকা হলুদাভ, গাঢ় পাতা সবুজ, আবার জলের কাছে কিছুটা নীলচে আভা। পুকুরের ধারে সাদা এক বক দাঁড়িয়ে, নিঃশব্দ, ধ্যানস্থ। রাস্তার পাশে কলার বাগান, নারকেল গাছের সারি, মাঝে মাঝে ছোট মন্দিরের চূড়ো। শহরের মানুষ ভুলে যায় যে বাংলার আসল রূপ এখানে, এই মাঠে ঘাটে। ওয়্যার হাউসে স্টিলের দেওয়াল নয়, কনভেয়ার বেল্টের শব্দ নয়, এই মাটি, এই আকাশ, এই বাতাস। আমি একটু চোখ বন্ধ করলাম। মনে পড়ল দাদামশাইয়ের কথা। তিনি ছিলেন একজন আশ্চর্য মানুষ। রামায়ণের শ্লোক বলতেন সুর করে, আরবিতে 2 লাইন বলতে পারতেন, ইংরেজি গল্পর বই পড়তেন। সারা জীবন হুগলি জেলার একটা গ্রামে কাটিয়েছেন, কিন্তু মনের জগৎটা ছিল বিশ্বমাপের। বলতেন, তুঙ্গেশ, পায়ে ধুলো না লাগলে জগৎ চেনা চায় না, কিন্তু ধুলোটাকেই সব মনে করলেও সর্বনাশ। তারকেশ্বর নিয়েও তিনি অনেক কথা বলেছিলেন। বলতেন, তীর্থ কেন যাই আমরা? পাপ মোচনের জন্য? না, তীর্থ যাই নিজেকে নতুন করে তৈরি করার জন্য।
বাড়ির পুরনো দেওয়ালে রং দিলে যেমন ঘরটা নতুন লাগে, তীর্থের হাওয়াও মনটাকে তেমনি তাজা করে দেয়। তারকেশ্বরের ইতিহাসটাও তিনি বলেছিলেন, সেই অষ্টাদশ শতাব্দীর কথা। মল্লভূম থেকে এসেছিলেন দুই ভাই, ভারমল্ল আর রূপরাও। তাদের ছিল একটা গরুর পাল। একদিন লক্ষ্য করলেন একটা বিশেষ গরু প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গার দিকে হেঁটে যায়, ফিরে আসে ওলান শুকনো নিয়ে, অথচ কোথায় দুধ দিয়ে আসছে তা কেউ জানে না। কিছুদিন নজর রেখে দেখা গেল সে একটা জঙ্গলের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দুধ ঢেলে দিচ্ছে মাটিতে। জায়গাটা খোঁড়া হলো, পাওয়া গেল এক শিবলিঙ্গ। দাদামশাই বলতেন, মাটির নিচে লুকিয়ে থাকা শিব যখন উঠতে চান, তখন একটা নির্দোষ প্রাণীকে নিয়েই ইঙ্গিত পাঠান। পশুর অন্তরে যে সরলতা, সেই সরলতাতেই ঈশ্বর প্রথম আলো দেখান। সেই থেকে তারকেশ্বর, লোকে বলে দেশের সেরা কয়েকটা শিব মন্দিরের একটা। দূর দূর থেকে ভক্তরা আসেন, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ পায়ে হেঁটে। ধুলো আর বিশ্বাস মাখা এক তীর্থ। কিন্তু দাদামশাইয়ের কাছে তারকেশ্বর ছিল সেই জায়গা যেখানে মহাদেব স্বয়ং বাস করেন, এবং যে মনের আবর্জনা বহন করে আসে তাকে ভস্ম করে দেন। গাড়ি তখন একটা ছোট নদী পেরোচ্ছে, জলের রং ধূসর, কিন্তু তাতে আকাশের ছায়া পড়ে একটু নীলাভ হয়ে উঠেছে। সেতু রেলিংয়ে একটা শালিক বসে আছে, গাড়ির শব্দেও নড়ছে না। দূরে দু তিনটে বাচ্চা জলে নামছে, তাদের হাসির শব্দ ভেসে আসছে হালকা বাতাসে। মনটা একটু শান্ত হতে শুরু করলো। তারকেশ্বর পৌঁছলাম বিকেল 4টে। আকাশটা তখন অদ্ভুত। পশ্চিম দিকে সোনালি রোদ এখনো আছে, কিন্তু পূব দিকে ঘন মেঘ জমেছে, কালচে নীল, ভেজা ভেজা। বৃষ্টির প্রতিশ্রুতি নেই। দুটো আলোর এই টানাটানিতে পুরো তারকেশ্বর শহরটা একটা অদ্ভুত আলো ছায়ায় ডুবে আছে। এক পাশ সোনালি, এক পাশ নীলছে, ছবির মতো লাগছে। কোনো শিল্পী এটাকে এঁকে রাখলে বলতাম একটু বেশি নাটকীয় হয়ে গেছে, কিন্তু প্রকৃতি কাউকে জিজ্ঞেস করে না। মন্দিরের কাছে এসে গাড়ি ছাড়লাম, মন্দিরে মূল ফাটকের দিকে হাঁটলাম। রাস্তায় ফুলওয়ালার ছোট্ট বাজার, বেলপাতা, ধূত্র ফুল, সাদা শ্বেত দ্রোণ, অপরাজিতা, আকন্দ। প্রতিটি গাছের ফুলের নাম আমি জানি, কারণ দাদামশাই শিখিয়েছিলেন। বলতেন, যে ফুল শিবকে দেওয়া যায় সে ফুল কদর্য হয় না। মন্দিরের ভেতরে ঢুকতে একটা অনুভূতি হলো, যার সঠিক নাম আমি জানি না। প্রশান্তি, তার চেয়ে গভীর কিছু। যেন একটা পুরনো চেনা সুর কানে এলো, যা আগে কখনো শুনিনি, কিন্তু মনে হচ্ছে বহুকাল আগে থেকে জানা জানি। বারাণসীতে যখন বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলাম, তখনও এই অনুভূতিটা হয়েছিল। শৈব তীর্থগুলিতে একটা আলাদা স্পন্দন থাকে, যেন মাটির নিচ থেকে কোনো গভীর শক্তি উঠে আসছে। মন্দিরের চাতাল পেরিয়ে গর্ভগৃহের দিকে এগিয়ে গেলাম। পুজোর মাঝখানে বিরতি চলছে তখন, মূল দরজা বন্ধ, ভক্তদের ভিড় বিশেষ নেই। 2-4 জন মাত্র ছিটেফোঁটা দাঁড়িয়ে। সেই নিস্তব্ধতাটা ভালো লাগছিল। মন্দির আসলে এই সময়ই বেশি মন্দির, যখন ভিড় নেই, শোলগোল নেই। দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। কাঠের পুরনো দরজা, গাঢ় বাদামি, সময়ের ধুলো মেখে লালচে হয়ে গেছে। তার মধ্যে পুরনো নকশা আঁকা, ফুল, লতাপাতা, ত্রিশূল। কাঠের বয়স বোঝা যায় হাত দিলে, শক্ত কিন্তু ভেতরে ভেতরে পরিণত। দরজার দুটো পাল্লার ঠিক মাঝখানে একটা ছেঁদা, বোধহয় কাঠ শুকিয়ে ফাটল ধরেছে, বা পুরনো কোনো এক কালের তালার জায়গা ছিল। হাওড়া যাওয়ার পরের ট্রেন 4:45-তে। হাতে সময় বেশি নেই, কিন্তু সেই ছেঁদার দিকে আমার চোখ আটকে গেল। অদ্ভুত এক কৌতূহল। মানুষের মধ্যে এই স্বভাবটা কোথা থেকে আসে? বন্ধ দরজার ফাঁক দিয়ে উঁকি মারার এই প্রবৃত্তি? হয়তো এটা কৌতূহল নয়, এটা একটা গভীর প্রয়োজন। বন্ধ জায়গার ভেতরে কি আছে তা জানতে চাওয়া, যেন ভিতরের কিছু একটা ডাকছে আমায়। আমি একটু নিচু হয়ে সেই ফুটো দিয়ে ভেতরে উঁকি দিলাম। ভেতরে প্রথমে শুধুই অন্ধকার, চোখটা সয়ে আসতে লাগলো ক্রমশ। গর্ভগৃহের মেঝেতে পাথর, মসৃণ কালো, বহু মানুষের পদস্পর্শ চকচকে। দেওয়ালে পুরনো রঙের আভাস, ধোঁয়া আর ধূপের বহু বছরের আস্তরণে ঢাকা। দূরে গর্ভগৃহের একটু কোণে একটা মাটির প্রদীপ জ্বলছে, সরু কাঁপা আলো। সেই আলো যখন পড়ছে তখন পুরো ঘরটা যেন কেমন জীবন্ত লাগছে, কেমন যেন শ্বাস নিচ্ছে। সেই টিমটিমে আলোয় প্রথম যা দেখলাম তাতে আমি থমকে গেলাম। ঘরের মাঝামাঝি একজন বৃদ্ধ সাধু বসে আছেন। মাথায় সাদা জটা, এলোমেলো রুদ্রাক্ষ জড়ানো, সাদা আর ধূসর রঙের মিছিল। চোখ বন্ধ, গভীর ধ্যানে মগ্ন। তার মুখে এক অদ্ভুত স্থিরতা,
যেন পৃথিবীর কোনো কোলাহলই তাকে স্পর্শ করতে পারছে না। মুখের রেখাগুলো গভীর কিন্তু কঠোর নয়, একটা শান্তিপূর্ণ বৃদ্ধত্ব। আমার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। বন্ধ মন্দিরে এই সাধু এলেন কোথা থেকে? দরজা তো বাইরের থেকে বন্ধ, কেউ ঢোকেনি তাহলে? আমি আবার সেই ফুটো থেকে সরে এলাম, শ্বাস নিলাম, তারপর আবার গেলাম। এবার ভালো করে তাকালাম। সাধু নেই, এক্কেবারে নেই। শুধু শিবলিঙ্গের ওপর ফুলের স্তূপ, বেলপাতা, শ্বেতদ্রোণ, প্রদীপের কাঁপা আলোয় সেই সাদা ফুলগুলো একটু হাওয়ায় নড়ছে। দরজার ছেঁদা দিয়ে হয়তো বাইরের বাতাস ঢুকছে। সেই নড়াচড়া আর টিমটিমে আলো মিলিয়ে হয়তো একটা মানবাকৃতির ছায়া তৈরি হয়েছিল। হয়তো। মাথার মধ্যে যুক্তি বলল, অন্ধকারে আলোর খেলা, ক্লান্ত চোখ আর উত্তেজিত মন একসাথে মিলে অনেক কিছু দেখায়। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে প্যারিডেলিয়া। মস্তিষ্ক যখন এলোমেলো আকারে পরিচিত রূপ খোঁজে। কিন্তু মনের আরেকটা অংশ বলল, তুমি যা দেখলে তা ভোলার মতো নয়। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। সেই মুহূর্তে গর্ভগৃহের ভেতর থেকে একটা অনুভূতি এলো। না, ঠিক শব্দ নয়, কম্পন নয়। হ্যাঁ, কম্পন বলাটাই ঠিক। একটা গভীর গুরুকম্পন, যা কানে নয় বুকে অনুভব হয়। যেন পৃথিবীর গভীর থেকে একটা সুর উঠে আসছে, যা স্বাভাবিক কানে ধরা পড়ে না, কিন্তু পুরো শরীর দিয়ে অনুভব করে যায়। এটা কি দূরে ঝড়ের গর্জন? সম্ভব। বাইরে মেঘ জমেছিল, নাকি কোনো যন্ত্রের স্পন্দন? সেটাও হতে পারে। মন্দিরের পাশে কোনো পাম্প বা জেনারেটর, নাকি মন্দিরের নিচে গভীর মাটির থেকে উঠে আসছে কোনো আদি ধ্বনি। মনে পড়ল ওঙ্কার, সেই আদিম শব্দ যা থেকে সমস্ত সৃষ্টির উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ব্যাকরণে আছে ওম হল ব্রহ্মের শব্দরূপ। বিজ্ঞান বলে মহাবিশ্বের সৃষ্টির পর যে আদি কম্পন ছড়িয়ে পড়েছিল তা এখনো আছে। কসমিক মাইক্রোওয়েভ, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, দুটো কি একই কথা? কে জানে। আমি চোখ বন্ধ করলাম। অদ্ভুত একটা জিনিস হলো, মনে যে রাখালবাবুর কথা ঘুরছিল, মিস্টার এস এর সেই কথাটা, ডাল ভাতের ব্যবস্থা, সেগুলো যেন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। মনের পর্দার উপর থেকে সেই অস্থিরতার ধুলো যেন একটা হাওয়া এসে সরিয়ে দিচ্ছে। এই অনুভূতিটা কতক্ষণ ছিল জানি না, হয়তো 10 সেকেন্ড, হয়তো 2 মিনিট। সময়ের হিসেব রাখা ছিল না তখন। যখন চোখ খুললাম দেখলাম বাইরের আকাশ আরও অন্ধকার হয়ে এসেছে। মেঘ গর্জন করছে থেকে থেকে। বাইরের পরিবেশ তখন দ্রুত বদলাচ্ছে। আকাশের মেঘের গাঢ়ত্ব বেড়েছে, হাওয়া শুরু হয়েছে। মন্দিরের চাতালের বড় বড় শিমুল গাছগুলোর পাতা ঝরছে। দরজার সামনে কেউ রাখা ফুলের পাপড়ি উঠছে। দূরে বাজ পড়ল একটা, ঘুম করে শব্দ হলো। তারপর একটু পরে আরেকটা, কাছ থেকে। এই ঝড়ের আগমনটা আমার মনের অবস্থার সাথে কেমন মিলিয়ে গেল, যেন বাইরের প্রকৃতি আর ভেতরের মানুষটা একই সুরে কথা বলছে। ঘড়িতে তখন 5টা বেজে গেছে। আমার ট্রেন মিস হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু আমি উঠলাম না। মনে হলো আরেকটু থেকে যাই। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে গায়ে বৃষ্টির ছাঁট নামলো। ভিজে চুপচুপে হয়ে গেলাম অনেকটা, কিন্তু অদ্ভুতভাবে ঠান্ডা লাগছিল না। একটা উষ্ণতা ছিল ভেতরে, যেন সন্ধ্যার আরতির আলোটা এখনো বুকের মধ্যে ঝুলছে। তারকেশ্বর স্টেশন ছোট, প্ল্যাটফর্মে কয়েকজন মানুষ, কেউ ছাতা মাথায়, কেউ বৃষ্টিতে ভিজছে নির্বিকার। লাইনের ওপারে একটা বেলগাছ, বৃষ্টির জলে পাতাগুলো ঝলমল করছে ঝাড়বাতির মতো। ট্রেন আসতে আরও মিনিট 15। একটা বেঞ্চে বসলাম। আমি ডায়েরি খুললাম। পকেটে সবসময় একটা ছোট নোটবুক থাকে। দাদামশাইয়ের অভ্যাস আমার মধ্যে এতটুকু ঢুকেছে। বাংলা মাঝারি হরফে লিখতে শুরু করলাম। লিখলাম সেই দিনের কথাটা, হরিণঘাটার সেই অফিস, মিস্টার এসের সেই মুখ, সেই থমথমে চোয়াল, রাখালবাবুর কাঁপা গলা, রিতার টলটলে চোখ, আর সেই গর্ভগৃহের ছেঁদায় উঁকি মারার মুহূর্তটা, সেই সাধু বা সেই ফুলের স্তূপ। লিখতে লিখতে মনে হলো দুটো ঘটনা একসাথে ঘটেছিল সেদিন, একটা বাইরে একটা ভেতরে। বাইরের ঘটনা একটা কর্পোরেট সংস্থার অন্যায় ব্যবহারের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের ক্ষুব্ধ প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের আপাত পরাজয়। ভেতরের ঘটনা সেই পরাজয়কে মেনে নেওয়া, বরং সেই পরাজয়কে একটা বড় প্রেক্ষাপটে রাখতে শেখা। কারণ যে শিবলিঙ্গটা দেখলাম সেটা কতকাল ধরে আছে, শত শত বছর ধরে মানুষ এসেছে তার সামনে। প্রত্যেকের দুঃখই তখন সবচেয়ে বড় মনে হয়েছে, কিন্তু সেই পাথর থেকে গেছে, দুঃখ চলে গেছে।
ওই অন্ধকার গহ্বরে একলা জ্বলতে থাকা প্রদীপটার কথা মনে পড়ল। চারিদিকে অন্ধকার, তবু সে জ্বলছে। নিজের আলোয় নিজে জ্বলছে। কেউ দেখছে না, কোনো দর্শক নেই, তবু সে জ্বলছে। এটাই কি আসল কথাটা? আমরা বাইরের আলোর জন্য অপেক্ষা করি, প্রশংসা, স্বীকৃতি, সুযোগ, কিন্তু যখন সেটা আসে না তখন নিভে যায়। নাকি সেই একলা প্রদীপের মতো নিজের মধ্যের আলোতে জ্বলতে পারি? ট্রেন এলো, প্ল্যাটফর্মে আলো জ্বলল, ইঞ্জিনের শব্দ এলো দূর থেকে। তারপর সেই বিশাল লোহার শরীরটা ধীরে ধীরে এসে দাঁড়ালো। এই লেখাটা শেষ করার আগে একটা কথা বলতে চাই। হরিণঘাটের চাকরি শেষ করার কয়েক মাস পরে পাঞ্জাবে যাওয়ার আগের রাতে আমি বাড়ি গোছাচ্ছিলাম। পুরোনো একটা বাক্স খুলতে গিয়ে পেলাম দাদামশাইয়ের লেখা একটা পুরোনো চিঠি। আমাকে লেখা, আমার 20 বছর বয়সে লিখেছিলেন। হলুদ হয়ে গেছে কাগজ, কালি একটু ফিকে, হাতের লেখা কিন্তু স্পষ্ট। তুঙ্গেশ, তুমি একদিন বড় হবে, চাকরি করবে, দেশ দেখবে, মানুষ চিনবে। সেই পথে অনেক বাধা আসবে। কিছু বাধা তুমি জয় করবে, কিছু বাধা তোমাকে জয় করবে। কিন্তু মনে রেখো, বাধা জয় করাই শেষ কথা নয়। বাধার সামনে নিজেকে না হারানো, এটাই আসল। তারকেশ্বর একবার চেয়েও, মন খারাপ লাগলে, ক্লান্ত লাগলে, ওই শিবের সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, আমি কে, আমি কি চাই। উত্তরটা হয়তো সঙ্গে সঙ্গে আসবে না, কিন্তু একদিন আসবে। মহাদেব ধ্বংস করেন, কিন্তু যা ধ্বংস করেন তা হলো যা মিথ্যা, যা সত্যি, তা তিনি রাখবেনই। তোমার দাদামশাই। চিঠিটা পড়ে আমি অনেকক্ষণ বসে রইলাম। বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছিল। দাদামশাই কি জানতেন এই চিঠিটা আমি কোনো একদিন ঠিক সময় নিয়ে পড়ব? জানি না, কিন্তু যে রাতে পড়লাম সেটা ঠিক সময় ছিল। তারকেশ্বর আমি গিয়েছিলাম ক্লান্ত হয়ে, ফিরে এসেছিলাম প্রশস্ত হয়ে। প্রশস্ত মানে যুদ্ধের জন্য নয়, প্রশস্ত মানে নিজেকে চিনে নিয়ে। দাদামশাই আর নেই, কিন্তু তার কথাগুলো আছে। এই চিঠিটা আছে, তারকেশ্বরের সেই অন্ধকার গর্ভগৃহে সেই একলা প্রদীপের স্মৃতি আছে, সেটাই যথেষ্ট। দাদামশাই একটা কথা বলতেন, দুটো জগৎ আছে, একটা দেখা যায়, একটা দেখা যায় না। যেটা দেখা যায় সেটা নিয়ে বিজ্ঞান কথা বলে, আর যেটা দেখা যায় না সেটা নিয়ে অনুভব কথা বলে। দুটোই সত্যি, কেউ কাউকে বাতিল করে না। সেই অন্ধকার গর্ভগৃহে আমি কি দেখেছিলাম, সাধু না ফুল? উত্তরটা এখনো আমার জানা নেই, কিন্তু এইটুকু জানি সেই মুহূর্তে, ছেঁদায় উঁকি দেওয়ার মুহূর্তে, আমার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। যে অস্থিরতা আমাকে সেখানে নিয়ে গিয়েছিল সেটা ফেরার পথে আর ছিল না। তার জায়গায় এসেছিল একটা শান্ত দৃঢ়তা। সেটা কি ঈশ্বরের অনুগ্রহ, নাকি নিজের মনের নিজেকে সারিয়ে নেওয়ার ক্ষমতা? হয়তো এই দুটো আলাদা নয়। যে প্রদীপটা অন্ধকারে গর্ভগৃহে একা জ্বলছিল, সে প্রদীপের নাম কি? শিবের প্রদীপ, নাকি আমার নিজের চেতনার প্রতিফলন? হয়তো কোনো প্রদীপই একা জ্বলে না। যে আলো সে দেয় তা কোনো না কোনো আলোর উত্তরাধিকার, আর সে আলো ছড়িয়ে দেয় পরের প্রদীপে। সেদিন দাদামশাইয়ের কথা মতো ডায়েরিতে লিখেছিলাম সেই রাত, সেই লেখাটাই আজ বললাম। কনিষ্কবাবু যখন এটা পড়বেন, হয়তো শ্রোতাদের কেউ কেউ বলবেন এটা অলৌকিক ছিল, কেউ কেউ বলবেন না, এটা মনের ভুল। উভয় দলই হয়তো সঠিক। তবে আমার কাছে এই ঘটনাটার একটাই মানে, জীবনের পথ যখন বন্ধ মনে হয়, যখন অবস্থা অন্যায়, যখন ব্যবস্থা অন যখন ব্যবস্থা অন্যায্য লাগে, যখন নিজের কণ্ঠ চাপা পড়ে যায় বড় শব্দের ভিড়ে, তখন কখনো কখনো একটু থামা দরকার। শুধু একটু, একটা মাটির প্রদীপের সামনে, বা নদীর পাড়ে, বা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সেই থামার মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায়। জীবন চলতে থাকে, দুঃখ আসে যায়, আলো আসে যায়, কিন্তু সেই একলা প্রদীপটা জ্বলতে কিন্তু সেই একলা প্রদীপটা যদি জ্বলতে পারে অন্ধকার গর্ভগৃহে, তাহলে আমরাও পারি। ব্যাস এইটুকুই।